ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এমন এমন সব অদ্ভুত রেসিপি শেয়ার করে যেগুলো দেখে সেগুলো ট্রাই করে অনেকেই ধরা খেয়েছেন। তবে আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করছি, এইটাতে ধরা খাওয়ার একদম কোনো চান্স নাই। আমি কয়েকজন ভাবির কাছ থেকে শুনে এবং তারপর নিজে ইউটিউব দেখে এই রেসিপিটা ট্রাই করেছি। মাইক্রোওয়েভে দই বানানোর রেসিপি, মিষ্টি দই এত মজার হয়েছে। ট্রেডিশনাল পদ্ধতিতে দই বানালে যেখানে সবসময় সফল হওয়া যায় না, দইয়ের মধ্যে অনেক পানি উঠে যায়, সেখানে এই দইয়ে আপনারা 100% সফল হবেন। সেই সাথে আমি আজকে আমার বেডরুমটা আপনাদেরকে দেখাবো, সাথে নতুন একটা ফার্নিচার এনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সন্ধ্যাকালীন জীবনযাত্রাটা কেমন হয় সেটা দেখাবো, মানে সন্ধ্যা থেকে রাত অবধি কি কি করতে হয় ঘরের কাজ, সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি নিপা। ব্লগের শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আরেকটা রিকোয়েস্ট রাখছি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে এই ব্যাপারটা জানতে। তো বাসা তো টুকটাক করে গোছাচ্ছি, এর মধ্যে একটা ফার্নিচার কেনা বাকি ছিল। একটা না, এখনো হয়তো টুকটাক করে প্রয়োজনীয় অনেক জিনিসই কেনা বাকি আছে। তবে তার মধ্যে সবচাইতে এসেনশিয়াল যেটা, সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। আমাদের বাসায় কোনো ড্রেসিং টেবিল নাই, আমরা দুইটা মেয়ে এখানে থাকি। খাটের পাশে ছোটোখাটো একটা আয়না রেখে ড্রেসিং টেবিলের কাজ সারা হতো, মানে উপর হয়ে আয়নায় মুখ দেখতে হতো, এরকম অবস্থা ছিল আমাদের। তো এরকম অবস্থাই চলছিল আমাদের। আমি একবার দুইবার আমার হাজব্যান্ডকে বলেছি যে ড্রেসিং টেবিল কেনাটা আসলে দরকার, কিন্তু উনি বললেন যে না, এভাবেই কাজ চালাও। তো যাই হোক, আমাদের কাজ এভাবেই চলে যাচ্ছিল। তো এর মাঝখানে একবার কসকোতে গিয়েছিলাম কার্পেট কেনার জন্য। তখন আমার হাজব্যান্ড কার্পেটের দাম দেখে বললো যে আগে কার্পেট কিনবে নাকি ড্রেসিং টেবিল কিনবে। তো আমি ভাবলাম কার্পেটের চাইতে ড্রেসিং টেবিলটা বেশি জরুরি, ড্রেসিং টেবিলই কেনা হোক। তো এরপর আমাজনে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল এই ড্রেসিং টেবিলটা। আমি অবশ্য যেটা চেয়েছিলাম সেটা আউট অফ স্টক ছিল, এটা আরেকটু বেশি সুন্দর ছিল। ওটার মধ্যে এলইডি লাইট ছিল, যেটা কিনা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এই যে এতদিন পর্যন্ত আমাদের এই ব্যবস্থা ছিল, দুইটা বাক্সের উপর একটা ছোট আয়না রাখা হয়েছিল। এই আয়নাটা কেনা হয়েছিল কেমার্ট থেকে। যাই হোক, এখন এই যে আমাদের ড্রেসিং টেবিল সেট করে ফেললাম। আমি আর শাহিন নিজে এই প্রথমবার কোনো ফার্নিচার সেট করলাম। প্রতিবার সব ফার্নিচার প্লাম্বার দিয়ে করানো হয় এবং 100 থেকে $150 মতো খরচ হয়। তো এই ড্রেসিং টেবিল সেট করার আগেও শাহিন একই কথাই বলছিল যে সে মোটেও পারবে না, সে প্লাম্বার ডাকবে। তা আমি তাকে অনেক করে বললাম যে না, এত দাম দিয়ে একটা ফার্নিচারের জন্য প্লাম্বার ডাকার কোনো মানে হয় না, চলো তুমি আর আমি যাই হোক কোনোভাবে করি। তো যাই হোক, এরপরে আমরা ধরলাম এবং সারাদিন লাগিয়ে এই কাজটা হয়ে গেল। তো এই হচ্ছে আমার ছোট্টখাট্টো বেডরুম। বারান্দায় যাওয়ার এই দরজার পাশে আমরা ছোট্টখাট্টো একটা শেলফ রেখেছি, যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জ্যাকেটগুলো ঝুলিয়ে রাখি। আর ঘর গরম রাখার জন্য হিটারটাও পাশেই রাখা আছে। আর এই হচ্ছে গিয়ে আমাদের ভ্যানিটি, নতুন আনা ভ্যানিটিটা খাটের ঠিক উল্টা পাশে আমরা সেট করেছি। আর জানলার এই কার্টেনগুলো আসলে আগে থেকে এখানে ছিল, আমাদের এখনো কার্টেন কেনা হয়নি। ড্রয়িং রুমের কার্টেনগুলোও কিনতে হবে। আর এখানে আমাদের বেডরুমের জন্য এই কার্টেনগুলো আগে থেকেই দেওয়া ছিল, আমরা কিছু কিনি নাই। তো চলেন এখন রান্নাঘরে যাই, আপনাদের সঙ্গে মাইক্রোওয়েভে কিভাবে 2 মিনিটে মিষ্টি দই বানাবেন সেই রেসিপিটা শেয়ার করি। তো এখানে মাত্র 3টা উপকরণ লাগবে। 1 কৌটা কনডেন্স মিল্ক, লাগবে ইভাপোরেটেড মিল্ক বা কার্নেশন মিল্ক, আর সাথে লাগবে গ্রিক ইয়োগার্ট। সব কিছুই আপনারা বাংলাদেশের সুপার শপগুলোতে পেয়ে যাবেন। গ্রিক ইয়োগার্টটা যদি না পান তাহলে নর্মাল ইয়োগার্টটাকেই অনেকক্ষণ ধরে ছাঁকনিতে রেখে দিবেন, তাহলে পানিগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং তারপর ওটাকে বিট করে নিলেই গ্রিক ইয়োগার্ট হয়ে যাবে। তো এই ইয়োগার্টটা আমি নিয়ে নিয়েছি প্রায় 500 থেকে 600 গ্রামের মতো। তারপর এর সাথে নিয়ে নিয়েছি 1.25 কৌটা কনডেন্স মিল্ক, মানে 3/4 কাপ কনডেন্স মিল্ক বা 3/4 কৌটা কনডেন্স মিল্ক। আমি পুরো প্যাকেটটা বা পুরো কৌটাটা এখানে দিই নাই, কারণ আমার যে ইয়োগার্টটা আমি নিয়েছি এটা খুব বেশি টক না, মানে একদমই নর্মাল ফ্লেভারের। তাই এর মধ্যে আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমাদের বাসায় আমরা কেউই খুব বেশি মিষ্টি পছন্দ করি না। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে পুরো কৌটাটাই দিবেন। এখানে পুরো কৌটায় 375 গ্রামের মতো কনডেন্স মিল্ক ছিল। আর তারপরে আমি সেম 375 গ্রামের পুরো একটা ইভাপোরেটেড মিল্কের কৌটো ঢেলে দিয়েছি এবং তারপর খুব ভালো মতো এই 3টা জিনিসকে মিক্স করে নিচ্ছি। এই ইভাপোরেটেড মিল্ক দেয়াতে এই দইয়ের স্বাদ একদম বগুড়ার মিষ্টি দইয়ের মতো স্বাদ হবে, এত মজা এবং ক্রিমি হবে। আপনারা চেষ্টা করবেন ইভাপোরেটেড মিল্কটাই দিতে। আর যদি ইভাপোরেটেড মিল্ক কোথাও খুঁজে না পান তাহলে নর্মাল দুধকে জাল দিয়ে একদম ঘন করে দিবেন। এখন এই মিশ্রণটাকে আমি একটা ওভেন প্রুফ বাটিতে ঢেলে নিলাম, মানে যেটার মধ্যে আমি দইটা সেট করব সেই বাটিতে ঢেলে নিয়েছি এবং মাইক্রোওয়েভের মধ্যে এই বাটিটাকে আমি না ঢেকে এভাবেই রাখবো এবং তারপর মাইক্রোওয়েভটাকে 30 সেকেন্ড করে করে
4বারের মতো চালাবো এবং প্রতিবার চালানোর পরে আমি একটু খুলে খুলে দেখব যে বলক উঠে আসতেছে কিনা। নর্মালি বলক উঠে না, তারপরেও যখন বন্ধ হবে তখন একবার একটু খুলে দেখব এবং তারপর এভাবে করে করে 3 থেকে 4বার আমি 2 মিনিট এটাকে চালাবো। মাইক্রোওয়েভে তো অনেকগুলো ফাংশন থাকে, আমরা আসলে এখানে যে ফাংশনটা দিয়ে খাবার রিহিট করি সেই ফাংশন সেই বাটনটা ইউজ করব। তো 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি এটাকে বের করে দেখলাম এবং নাড়া দেওয়ার পর মনে হলো যে না, উপর থেকে একটু এটাকে রানি মনে হচ্ছে, পাতলা মনে হচ্ছে। তখন এটাকে আরেকবার 30 সেকেন্ডের জন্য দিলাম এবং তখন ফাইনালি মনে হলো যে না, এটা একদম উপর থেকেও জমে এসেছে। তো এটাকে বের করে এখন আমি নর্মাল টেম্পারেচারে আসার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তো এখন দই বানানোর কাজ শেষ করে আমি চলে আসলাম একটা তেল বানাবো বলে। নারকেল তেলের সঙ্গে সেসমি কালো জিরা দিয়ে ব্ল্যাক সেসমি অয়েল বানাবো। তো এটার জন্য আমার মোট সময় লেগেছে 1 ঘন্টা। আমি এই 1 ঘন্টা তেলটাকে চুলায় বসিয়ে রেখে চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য পরের দিনের টিফিন বক্সটা রেডি করতে। নর্মালি ও সকাল 6:30টার সময় বাসা থেকে বের হয়ে যায়, ওই সময় আমি ঘুমিয়ে থাকি। তাই আগে থেকেই ওর টিফিন বক্সটা আমি রেডি করে রাখি যাতে সকালবেলা ঘুম থেকে উঠে ও রেডি হয়ে ওর টিফিন বক্সটা নিয়ে চলে যেতে পারে। বক্সটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিই এবং শুরু থেকেই আমি এভাবেই করছি। খাবার দাবার নষ্ট হচ্ছে বা এরকম কোনো ঝামেলাই হচ্ছে না, কারণ ও অফিসে যেয়ে আবার বক্সটাকে ফ্রিজে রেখে দেয়, তারপর বের করে একটু ওভেনে গরম করে খেয়ে নেয়। তো আমি এখানে আজকে একটা বার্গার বানিয়ে দিব। বার্গারের জন্য যদিও আমি যে বানটা এনেছি এটা আসলে ঠিক বার্গার বান না মনে হয়, আমি উইলিস থেকে এনেছি, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। পরে দেখলাম যে বার্গার বান লেখা বান আছে আর এটা হচ্ছে নর্মাল বান। এদিকে বার্গারের মাঝখানে চিকেনের যে পুরটা দিয়েছি ওটা আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি আর রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমি একটা সস বানিয়েছি মেয়োনিজ, টমেটো সস আর মাস্টার্ড সস দিয়ে ওটাকে লাগিয়ে নিয়ে তারপর একটু শসা টমেটো দিয়েছি এবং তারপর র্যাপিং পেপার দিয়ে বার্গারটা মুড়ে দিয়েছি যাতে বাতাস লেগে বার্গারটা বাইরে থেকে শক্ত না হয়ে যায়, রুটিটা যেন জুসি থাকে, সেজন্যই র্যাপিং পেপার দিয়ে মুড়ে দেওয়া। তো আমি এর মধ্যে 1 মুঠো রোস্টেড ক্যাশু নাটও দিয়ে দিলাম আর সাথে দিয়েছিলাম একটা অরেঞ্জ স্লাইস করে কেটে দিয়েছি। আর এখন আমি কিছু আপেলকে টুকরো করে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচের থেকেও একটু বেশি টক দই দিয়ে দিব, সাথে একটু চাট মশলা দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে ছোট একটা বক্সের মধ্যে ভরে দিয়ে দিব। ওকে এমনিতে ফ্রুটস দিলেও খেতে চায় না, তবে যদি এভাবে টক দই চাট মশলা দিয়ে মাখিয়ে দিই সে খেয়ে নেয়। তো এই কারণে আমার এই কাজটা করা। সকালে যাওয়ার আগে সে বাসায় যদি কলা থাকে কলা খেয়ে যায় অথবা পাউরুটির 1 পিস হয়তো খেয়ে যায়, তো অফিসে গিয়ে আবার একটু হালকা পাতলা নাস্তাও করে নেবে, তাই কারণে এভাবে করে দেয়া, একটু ফ্রুটস দেয়া, সাথে অন্য কোনো আইটেম দিয়ে দেয় এবং লাঞ্চের জন্য একটা ভারী আইটেম দেওয়া। যদিও বাসায় আসার পর ও ভাত খেয়ে নেয়। তো এই তো আমার ওর লাঞ্চ বক্সটা রেডি হয়ে গেল। আর এখন এই যে আমি টক দইটা রেখেছিলাম বাইরে ঠান্ডা করতে দেওয়ার জন্য, ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন ফ্রিজে রেখে দিব ওভারনাইটের জন্য। নর্মালি এই কাজটা তো করতেই হয়, ফ্রিজে না রাখলে তো দই ভালো মতো সেট হয় না। দই কিন্তু বানানো শেষ, এখন জাস্ট এটাকে সেট হওয়ার জন্য ওভারনাইট রাখতে হবে। এবার বলেন ট্রেডিশনাল পদ্ধতিতে সারা রাত কম্বল চেপে বা গরমের মধ্যে দই রেখে দেওয়ার চাইতে এই 2 মিনিটে মাইক্রোওয়েভে দই বানিয়ে নেওয়াটা কত সহজ ছিল না। আমি তো ভাবতেও পারিনি সত্যি সত্যি এরকম করে 2 মিনিটে বানিয়ে নেওয়া যাবে। আমি ভাবছিলাম যে না জানি কি হয়। তো এরপর রান্নাঘর পরিষ্কার করে এখন চলে আসলাম মাথায় তেল দিব। রাতে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, তো ঘুমোতে যাওয়ার আগে মেয়ের মাথায় এবং আমার মাথায় দুজনের মাথাতেই তেল দিয়ে দিচ্ছি। পরের কালকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে মাথার শ্যাম্পু করে ফেলবো। তো ওভারনাইট তেল রেখে দিলে ভালো, যদি কারো হাতে ওভারনাইট রাখার মতো সময় না থাকে তারা পরের দিন শ্যাম্পু করার 1 ঘন্টা আগে অন্তত তেল লাগিয়ে রাখবেন। আর এই সেসমি অয়েলের উপকারিতা তো অনেক, এটা নিয়ে আমি আমার পেজে এবং চ্যানেলে ছোট একটা ভিডিও দিয়েছি। তো যাই হোক, তেল টেল দেওয়া শেষ, আমি এখন ঘুমোতে চলে যাচ্ছি। বাচ্চারা এখনও নিজেদের মতো করে খেলছে, ড্রয়িং করছে, সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, ওর বাবা ওদেরকে ঘুম পাড়াতে নিয়ে যাবে। তো এই হচ্ছে পরের দিন সকালবেলা। এখন আপনাদেরকে আমি দইটা কীরকম সেট হয়েছে দেখাচ্ছি। দইয়ের মধ্যে 1 ফোঁটা পানি নেই, একদম জমে ক্ষীর হয়ে গিয়েছে। এখন দই আমি নিজেও না আল্লাহ আল্লাহ করছিলাম যে দইটা কি আসলেই সেট হবে কিনা। মাত্র 2 থেকে 2.5 মিনিটের মতো আমি শুধু মাইক্রোওয়েভে রেখেছি, তারপর ফ্রিজে রাখলাম। এটাকে আসলেই সেট হবে নাকি আমার এতগুলো দুধ তারপরে কনডেন্স মিল্ক আর দই নষ্ট হলো। তো যাই হোক, এরপরে আমি সকালবেলা যখন বাটিতে চামচ দিয়ে উঠালাম দেখেন কি অবস্থা,
কি সুন্দর জমে গেছে। আর এই যে এক ফোঁটা পানি নেই, এত চমৎকারভাবে জমেছে। আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই দইটা বানিয়ে আমাকে জানাবেন দই আপনাদের ঠিক মতো জমেছে কিনা। আমি গ্যারান্টি দিয়ে বলছি এবার কোনো ফেল হবে না।